ওকে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? গুড ইভিনিং, গুড ইভিনিং। আর বলো, শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? তো একটা প্রবলেম হয়ে গেছে অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে সাডেনলি ইন্টারনেট ডাউন হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট করো, সাউন্ডটা একটু ক্লিয়ার। মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করেছি। ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এখন ক্লিয়ার আছে? একটু জানিয়ে দাও কি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, বেশ, গ্রেট। একটু কানেক্ট হয়ে যাও। ওকে, চলো, বেশ। নাও আজকে থেকে এই ক্লাসটা স্টার্ট হচ্ছে, তাই তো? সাউন্ড ক্লিয়ার তো? বেশ, ঠিক আছে। একটু রেজ হ্যান্ড করে নাও তো, সবাই রেজ হ্যান্ড করে নাও, তাহলে বুঝতে পেরে যাবো যে সবাই কানেক্ট হয়ে গেছে কিনা। বাহ, মানে কি এটা কি প্রিলিমসের মানে পাস করার একটা ক্লাস পেয়ে গেছো নাকি? সব জয়েন করে নিয়েছো? হ্যাঁ, এত ফুর্তি মনের মধ্যে কোথা থেকে আসে? আচ্ছা, ঠিক আছে, চলো। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ওকে, নতুন লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো, কোনো অসুবিধা নেই, এখান থেকে অ্যাটেন্ড করো। আরেকটা কথা বলেছি, এখানে শুনে নাও। অলরেডি আমরা রিভিশন অনেক করেছি, অনলাইনে অনেক জিনিস লিখেছি আইএনএম এর উপরে, ঠিক বলছি কিনা? আলাদা করে আর কিছু দরকার নেই, এখন যেটা দরকার সেটা হচ্ছে এমসিকিউ, তাই না? তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব পারা যায় রিভিশন কন্টিনিউ করবো। বুঝতে গেলো কি বললাম? ওকে, কারণ কি একটা জিনিস বোঝার চেষ্টা করো, অনলাইনে আমরা প্রচুর প্র্যাকটিস করেছি এই কয়েক মাসে। তুমি যদি আমাকে ফলো করে থাকো তাহলে প্রচুর অনলাইনে তোমার কাছে রয়েছে। এমনিতেও টাইমলাইন হিস্ট্রি যে বইটা সেটাই কিন্তু তোমার কাছে অনলাইন, ঠিক বলছি কিনা? ইয়েস নো? তো আলাদা করে সেই অনলাইনের একই জিনিসকে পড়ে কিছু লাভ নেই, উল্টে বরং আমরা একটু প্যাটার্ন ফলো করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হতে পারে বা ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন কেমন ভাবে দিতে পারে, ঠিক আছে? বেশ, শুরু করে দেখ, এখানেই রিভিশন অনেক হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করবো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, পুরো টপিক ওয়াইজ এখানে কিন্তু ক্লাসগুলো মানে কোশ্চেনগুলো সাজানো আছে, ঠিক আছে? ততএব কোনো প্রবলেম হবে না, টপিক ধরে ধরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নেবে। স্যার এনসিএন্ট কবে আসবে দেখো, আমি তো পাঠিয়ে দিয়েছি। এখন ওরা টাইম নিচ্ছে 1-2 দিন এদিক ওদিক যে টাইম নেয়, কারণ ডাব্লিউবিপির একটা কোর্স আছে, ওই কোর্সটার সঙ্গে না ক্লাস করছে বেসিক্যালি। এখন দেখো সব ক্যাটাগরিতে যদি ক্লাস দিয়ে রাখে তো এরকমই প্রবলেম হবে না, ঠিক বলছি কিনা? এখন আমাকে বলছে আপনি অন্য কোনো টাইমে ক্লাস নিন, আমার পক্ষে সম্ভবই নয়, তাই না? আমি কতগুলো ক্লাস নেব? আমি মানুষ না রোবট হয়ে যাবো, ঠিক বললাম কিনা? সকালবেলা 9টার সময়, 10টার সময়, 11টার সময়, আর কতবার ক্লাস নেবো? সম্ভব নয়। তো আমি বলেছি যে আমার পক্ষে সম্ভব নয় ওইভাবে ক্লাস করা। তো সেক্ষেত্রে আমি তাই জন্য ওরা সাজাচ্ছে ডাব্লিউবিপির সঙ্গে মর্নিং এর ক্লাসটা যাতে কোনোভাবে ক্লাস না হয় সেটা কিন্তু দেখার চেষ্টা করছি। বোঝা গেল কি বললাম? ইয়েস, ঠিক। না আমি ক্লাস নিতে পারবো না তোমরা বসে থাকতে পারবে, আমি জানি ভালো করে। আমি যদি বসে থাকি তুমিও কিন্তু এসে বসে থাকবে, ঠিক বলছি কিনা বলো? ইয়েস অর নো? তো ওই জন্য 1-2 দিন রিভিউ করতে দিয়ে দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে আমরা লাস্ট এন্ড দেখবো, তারপরে বাকি স্টেপ নেবো, ঠিক আছে? স্যার রেজ হ্যান্ড ডিসেবল করা আছে না তো? সবাই তো রেজ হ্যান্ড করেছে মোটামুটি, ঠিক আছে, চলো শুরু করে যাক। ফার্স্ট কোশ্চেনে কারেক্ট আনসার দাও, ঠিক? আমি পোল দিচ্ছি, পোলে আনসার করবে, কমেন্টে কেউ আনসার করবে না, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনে কারেক্ট আনসার দেবে। স্পিডে কত তাড়াতাড়ি আনসার করতে পারো দেখে নিই আমরা, আর যেটা বুঝতে পারবে না সেটা বলবে। দাও। আচ্ছা, নো প্রবলেম, এখানে করো, আশাপূর্ণ, কোনো অসুবিধা নেই। 74% কারেক্ট আনসার দিচ্ছ। দেখো আমি এগুলো বোঝাতেও থাকবো যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে বলেছে রিভোল্ট অফ 1857 ফেল করে গেছিল কিসের জন্য? আমি যেটা আনসার কি দেখতে পাচ্ছি তোমাদের মানে বেশিরভাগ আনসার দিয়েছো ডি অপশনটাকে, ইট ওয়াজ লোকালাইজড, রেস্ট্রিক্টেড এন্ড স্ক্যাটার্ড। দেখো 1857 তো লোকালাইজড মুভমেন্ট ছিল না, তাই না? একই না বলো? 1857 আমরা বলেছিলাম এটা ভারতের প্রথম স্বাধীনতার আন্দোলন, তাই না? লেখার কোনো দরকার নেই, বসে শোনো, কারণ যা লেখার যা কষ্ট করার আমরা করে নিয়েছি, ঠিক বলছি কিনা? যত কিছু লেখার ছিল, যা কিছু প্র্যাকটিস করার ছিল, যত অনলাইনে রিকল করার ছিল তা অলরেডি করেছি। এখন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আর দেখতে হবে কোথায় ভুল করছি, তাই না? 1857 একটা ভারতের প্রথম স্বাধীনতার আন্দোলন বলে আমরা জেনেছিলাম, তাই না? এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বলে আমরা জানতাম, ঠিক না? একে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেছে, তাই না? 1857 ওই বইটা কে লিখেছে বলো? 1857 এই বইটা কে লিখেছে? সুরেন্দ্রনাথ সেন, তাই তো? এসএন সেন বেসিক্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি 1857 বলে একটা বই লিখেছে। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে একজন এইটাকে বলেছে কিন্তু, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ব্রিটিশ আবারকার। তাহলে বলো সেটা কি করে লোকালাইজ হতে পারে? যদি একটা আন্দোলনকে আমরা স্বাধীনতা যুদ্ধ বলছি তাহলে লোকালাইজ কি করে হতে পারে? কিন্তু এই আন্দোলন অর্গানাইজ ছিল না, কেন না? বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা ছিল, তাই না? দিল্লির নেতা একজন ছিল, কানপুরের নেতা একজন ছিল, তো একজন প্রায়ার লিডার কেউ ছিল না যাকে আমরা বেসিক্যালি ফলো করবো। যেরকম দেখো নন কোঅপারেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজিকে পেয়েছিলাম, সেরকম এখানে কিন্তু পাইনি। সো দ্যাটস ওয়াই এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে বি। হলো? বুঝতে পেরেছো? তো অর্গানাইজড হয়নি। হলো? সি পয়েন্টটা, ইট ইজ এ ভেরি লিটিল ন্যাশনালি সেন্টিমেন্ট, একদমই নয়, তাই না? ছোট্ট কোনো সেন্টিমেন্ট কাজ করেনি, কারণ এখানে রিলিজিয়াস সেন্টিমেন্ট কেও কিন্তু দিয়ে দিয়েছিল, অ্যাটাচ হয়েছিল, তাই তো? একই না বলো? ক্লিয়ার? বোঝা গেছে? তো রিলিজিয়াস সেন্টিমেন্ট অ্যাড হয়। আর জেনে রাখো এই 1857 যুদ্ধে অবভিয়াসলি ভেরি লিটিল নয়, লিটিল তো ছিল কিন্তু ভেরি লিটিল নয়, একদম ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যেকটা পেন্সিল স্টেট এতে কানেক্টেড হয়ে গেছিল, তাই তো? বেশ, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2।
আচ্ছা, এখানে কি বলেছে, সব থেকে ব্রিটিশ কলোনিয়াল পলিসি কোন ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেয়? কোশ্চেনটা এটা বলতে চেয়েছে। ইন্ডিয়া প্রুভড মোট রুইনিয়াস ফর ইন্ডিয়া, মানে সব থেকে কোন ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ব্রিটিশ পলিসি? পারবে? দাও, ট্রাই করো। আচ্ছা, কি বলছো স্যার? আনসার গুলো মার্ক করে দেবে। মার্ক করে দিয়েছি তো, এটাতে মার্ক করে দিলাম। আচ্ছা, এটাতে এ কে অনেকে আনসার দিয়েছো। বাবু, এগ্রিকালচারকে তো ধ্বংস করেনি, এগ্রিকালচার তো এদের এক্সপোর্টের পার্ট ছিল। ঠিক বলছি কিনা বলো? ইয়েস অর নো? এরা নীল চাষ করলে নীলটাকে নিয়ে গিয়ে তো বিদেশে বিক্রি করতো, তাই না? তো তাহলে এগ্রিকালচারকে কি করে ধ্বংস করলো, তাই না? এরা হ্যান্ডিক্রাফটসকে ধ্বংস করে দিয়েছিল। কারণ কি, এরা ফরেনের সমস্ত জিনিসকে নিয়ে এসে এখানে সেল করতে চাইছিল। ঠিক বললাম কিনা? মেশিন মেডস যত গুডস আছে তাকে নিয়ে এসে এখানে সেল করতে চাইছিল। তো এরা হ্যান্ডিক্রাফটসকে একদম ধ্বংস করে দেয়। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। হলো? বুঝতে পারছো? যারা ভুল করছো জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে তো? তাহলে বুঝতে পারলে শুধু মুখস্থ করলে এই জিনিসগুলো হবে না, ফ্যাকচুয়ালি এটা পড়লেও হবে না, তোমাকে এমসিকিউ কিন্তু আইডিয়া রাখতে হবে। আর এটা বলে দিই, এগুলো করার সময় কি জিনিসটা ভাববে, একটা কোয়েশ্চেন সলভ করার সময় তাড়াহুড়োতে কোয়েশ্চেনটাকে সলভ করো না, অ্যাটলিস্ট 2 টাইমস পড়ো। ঠিক আছে? পড়ে ইন্টেলেকচুয়াল গেস করো। সবসময় জানবে এরকম হতে পারে না, ইন্টেলেকচুয়াল গেস করা শিখতে হয়। ঠিক আছে? ক্লিয়ার? ইন্ডাস্ট্রি তো এরা তৈরি করেছিল না, ধ্বংস কোথায় করেছিল? ইন্ডাস্ট্রি তো রেলওয়ে ইন্ডাস্ট্রি তৈরি করেছিল, টেলিগ্রাফ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল। নেক্সট দেখো, পড়ো, আগে পড়ো ভালো করে, ওয়ার বাই ওয়ার ধরে ধরে পড়ো, কোনো অসুবিধা নেই, এখান থেকে করো তুমি। দেখো এখানে কি বলেছে, আফটার দ্য রুইন অফ ইন্ডিয়া স্টেট, ওকে, ইন্ডাস্ট্রিজ এন্ড হ্যান্ডিক্রাফটস, দ্য বার্ডেন অফ ট্যাক্সেশন ইন ইন্ডিয়া হ্যাড টু বি মেইনলি। আচ্ছা, বলেছে এখানে যেটা বলেছে যে ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফটস, ট্রেড এগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে ব্রিটিশ সরকার কার কাছ থেকে বেশি করে প্রচুর পরিমাণে টাকা তুলতো সরকারকে চালানোর জন্য? বোঝা গেল কি বললাম? পেরে যাবে? দেবো? তো এই কোয়েশ্চেনটা না একটু ভুল হবে তোমাদের, অ্যাকচুয়ালি তোমাদের কনসেপ্টটা একটু আলাদা আছে। এই কনসেপ্ট বইতে পড়ার সময় এত ডিটেলসে দেখোনি তো, তাই জন্যই প্রবলেমটা হয়। আচ্ছা, দেখি এটা ট্রাই করো। আচ্ছা, এটা না অনেকে এটাকে পিজেন্ট্রি দেবে, অনেকে জমিদার দেবে, আবার অনেকে অল অফ দ্য অ্যাবাভ দেবে। এটা 100% শিওর। ঠিক বলছি কিনা? বাট জেনে রাখো একটা জিনিস বলে দিই, মনে আছে যখন আমরা ট্যাক্সের কথা বারবার পড়ছিলাম, ঠিক, তখন দেখেছিলাম যে জমিদাররাই ট্যাক্স কালেক্ট করতো। ঠিক বললাম কিনা বলো? আমরা কি দেখলাম, যে জমিদার যারা ছিল তারাই তো ট্যাক্স কালেক্ট করতো। দেখো, তুমি শুধু গেস লাগিয়ে আনসার পর্যন্ত যেতে পারো। ঠিক বললাম কিনা বলো? আমি যাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে জমিদার ছিল তারাই তো ট্যাক্স কালেক্ট করতো। তাহলে ফার্স্ট অপশনে জমিদার তো হবেই না, তাহলে 1 নম্বর বাদ গেল। ঠিক না? এবার আসছি আমি 2 নম্বরে, পিজেন্ট্রির কথা। আমরা কি দেখতে পেয়েছিলাম, যে জমিদার যারা ছিল তারাই তো ট্যাক্স কালেক্ট করতো। তাহলে ফার্স্ট অপশনে জমিদার তো হবেই না, তাহলে 1 নম্বর বাদ গেল। ঠিক না? এবার আসছি আমি 2 নম্বরে, পিজেন্ট্রির কথা বলেছি। পিজেন্ট্রি মানে কে বলো? ফার্মার, তাই না? ফার্মারের কথা শুনেছি। আমরা কি দেখেছিলাম, যে তাদের জায়গা জমি দখল করে নিয়েছিল। ঠিক না? আর তাদের কাছ থেকে ট্যাক্স নিত না, তারা যা ফসল তৈরি করতো সেখানকার কিছু পোর্শন পর্যন্ত টাকা নিয়ে নিত, তাই না? সেটা কারা নিত? সেটা কি ব্রিটিশ সরকার নিত? সেটা কারা নিত? এটা নিত কিন্তু জমিনদাররা। জমিনদাররাই কিন্তু এর উপর ট্যাক্স, বেসিক্যালি কিন্তু ওই যতটুকু প্রফিট গেইন করতো সেই প্রফিট থেকে পার্সেন্টেজ নিয়ে নিত, ট্যাক্স ওরা দিত না। দেখো, এগ্রিকালচার কোনোদিন ট্যাক্সের পার্ট হয়ে ওঠেনি বলেই তো প্রেজেন্ট ডেটে আমরা তাই দেখছি যে এগ্রিকালচারের উপর ট্যাক্স চাপানো হয়নি। কি বললাম বুঝতে পেরেছো? এখানে কি কোয়েশ্চেন বলেছে দেখো, কোয়েশ্চেনটাই বলেছে যে বেসিক্যালি যত ইন্ডাস্ট্রি ছিল, হ্যান্ডিক্রাফট ছিল, ট্রেড ছিল, যেগুলো পরবর্তীকালে ইন্ডিয়াকে মানে এগুলো শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে ট্যাক্সেশন পার্টটা, বেসিক্যালি এই যে ট্যাক্সেশনের যে বার্ডেনটা, এটা কাদের উপর চাপানো হয়েছিল? ঠিক আছে? তো যারা ট্যাক্স পেয়ার ছিল কারা ছিল? মিডিল ক্লাস পিপল। হ্যাঁ কিনা বলো? মিডিল ক্লাস পিপলের উপর জোর করে চাপানো হতো। যেরকম সল্ট ট্যাক্স আমরা দেখেছি, এটা সল্ট ট্যাক্স কারা সল্টটাকে ইউজ করতে বেশি পরিমাণে, কারা? যারা মিডিল ক্লাস ছিল, তাদের উপর জোর করে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? বা আমরা যদি দেখি টেক্সটাইল ট্যাক্স দেখতে পেয়েছি, অ্যালকোহলের উপর ট্যাক্স চাপানো হয়েছিল, মনে আছে? তাহলে এগুলোর উপর ট্যাক্স চাপানো মানে কি, যারা ইনকাম ট্যাক্সটা পে করছে তাদের উপরই ট্যাক্স চাপানো হচ্ছে। হ্যাঁ কিনা বলো? তাদের ইনকামের উপর ট্যাক্স চাপানো হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? তাই জন্য অল অফ দ্য অ্যাবাভ আনসারটা আসছে না। হ্যাঁ, মিডিল ক্লাস অপশনে থাকলে আনসার হয়ে যেত, তাই না? এখানে মিডিল ক্লাসের জায়গায় ইনকাম ট্যাক্স পেয়ার দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ড? বলো, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটাকে একটু পড়ো, ভাবো, তারপরে আনসার করবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন সোশ্যাল রিফর্ম অ্যাটেম্পটেড বাই অল হিন্দু সোশ্যাল রিফর্মার অফ 19th সেঞ্চুরি? আমি যদি বুঝিয়ে বলি,
যে এদের মধ্যে কোন জিনিসটা, দেখো নট লেখা আছে, সবসময় গোল করে দেবো, ঠিক বলেছে এদের মধ্যে কোন জিনিসটাকে এটা কমন ছিল না, মানে তখনকার দিনে এটা খুব রিজিড ছিল, তাই তো? ঠিক বললাম কিনা? ঘুরিয়ে তাই বলতে চেয়েছে যে এদের মধ্যে কোনটা সব থেকে বেশি রিজিড ছিল, নট এ কমন সোশ্যাল রিফর্ম, মানে রিফর্মই হয়নি বেসিক্যালি, তাই তো? হ্যাঁ কিনা বলো? একদমই কি একটা আনসার করলো স্যার, অড ওয়ান আউট। ঠিকই বলেছে, দেখো চারটে অপশনের মধ্যে তুমি যদি দেখো খেয়াল করো, তিনটে অপশন সেম জিনিসকে সিগন্যাল দিচ্ছে। আমি তোমাদেরকে এইটা আই থিঙ্ক মনে হয় যারা টেস্ট দাও, মক টেস্ট দাও, তাদেরকেও বলেছিলাম, যখনই একটা কোয়েশ্চেনে তিনটে অপশন সেম জিনিসকে সিগনালাইজ করে আর একটা অপশন আলাদাভাবে সিগনিফাই হয়, তার মানে আনসারটা সেটাই হয়, তাই তো? হ্যাঁ কিনা বলো? এটা তো চলো লজিকের কথা বললাম, ঠিক আছে? আচ্ছা এবার একটু বুঝিয়ে দিই বেসিক্যালি। আচ্ছা আমাকে একটা কথা বলো, এদের মধ্যে কোনটা রিফর্ম হয়নি? আনটাচেবিলিটির কি রিফর্ম হয়েছে? বলো, আনটাচেবিলিটির কি রিফর্ম করেছি আমরা? টিল নাও এখনো পর্যন্ত করতে পারিনি, বলো এখনো পর্যন্ত করতে পেরেছি? কিন্তু আমরা যদি দেখি ইমানসিপেশন অফ ওমেন, ওমেনদের উন্নতি, এম্পাওয়ারমেন্ট যেটাকে বলছি, মনোগামি, সিঙ্গেল যে ম্যারেজ, তাই তো, ফিমেল এডুকেশন, এগুলোতে সবগুলোতে রিফর্ম নিয়ে এসছি তো, হ্যাঁ কিনা বলো? কিন্তু এইটাতে তো কোনো রিফর্মই নিয়ে আসতে পারিনি এখনো পর্যন্ত, স্টিল আনটাচেবিলিটি একটা রিজিড কনসেপ্ট হয়ে রয়ে গেছে। পরীক্ষার হলে তুমি যদি এগুলোকে ভেবে দেখো তাহলে আনসার পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক বললাম কিনা বলো? ভালো কোয়েশ্চেন, হ্যাঁ কিনা বলো? তাহলে কি শিখলে এখান থেকে? হ্যাঁ নট বলেছে, নট বলেছে, তাই জন্য তো নট বলেছে, মানে কি সোশ্যাল রিফর্ম হয়নি, এটাই বলতে চেয়েছে। তার মানে এখনো পর্যন্ত এটা দেখো সোশ্যাল রিফর্ম হয়নি, এখনো পর্যন্ত তুমি দেখতে পাবে প্রচুর পরিমাণে আনটাচেবিলিটি রয়েছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি কি শিখতে পারলে, যে কোনো কোয়েশ্চেনে যদি তিনটে অপশন সেম জিনিসকে সিগন্যাল দেয় আর একটা অপশন শুধু আলাদা থাকে তাদের মধ্যে থেকে, তার মানে 100% ওই আনসারটা হওয়ার চান্স রয়েছে, চান্স রয়েছে, তার মানে হয়ে যায়নি কিন্তু, ভেবে দেখো এগুলো, বোঝা গেল? হয়েছে? আগে এগুলো কমপ্লিট করো শিউলি, তারপরে অন্য অন্য কোয়েশ্চেন হবে। স্যার টেম্পল এন্ট্রি মুভমেন্ট সমস্ত কিছু কিন্তু আনটাচেবিলিটিরই পার্ট ছিল। হলো, নেক্সট কোশ্চেন দেখি। দ্য সোশ্যাল রিফর্মার অফ মহারাষ্ট্র, ঠিক আছে? এখানে কি বলেছে, কি বলছো? আচ্ছা না, ওটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, ওকে। এই কোশ্চেনটা কারেক্ট আনসার কি হবে বলো? দ্য সোশ্যাল রিফর্মার অফ মহারাষ্ট্র, বেসিক্যালি এখানে বলেছে লোকহিতবাদী নামে, জানতাম, জানতাম তো, এটা তো ইজি, বলো। হয়েছে, খুব ভালো, খুব সুন্দর আনসার দিয়েছো এটা। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে, এটা তো ভুল আনসার দিল অনেকে, কারা ভুল আনসার দিলে? কে তিলককে আনসার দিয়েছে ভাই, মাথায় তিলক লাগিয়ে দেবো বলে দিলাম। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে গোপাল হরি দেশমুখ, তাই তো? তিলককে আমরা কি নামে জানি বলো? লোকমান্য নামে জানি, মনে রাখো, তিলক হচ্ছে লোকমান্য নামে জানি, গুলিয়ে ফেলো না। এই কোশ্চেনটা দেওয়ার একটাই মাত্র কারণ তুমি গুলোবে বলে, তাই তো? আচ্ছা নেক্সট দেখি কি বলেছে, এটা কোশ্চেনটা পড়ো। হু প্লেড সক্রেটিস টু দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য ইংলিশ এডুকেশন ইয়ং মেন অফ বেঙ্গল? পারবে? একটু মাথা খাটালেই আনসারটা যাওয়া যায়, ঠিক বলছি কিনা বলো? ইজি কোয়েশ্চেন, একটু তোমাকে মাথা খাটাতে হবে, দাও। বেশ 92% কারেক্ট আনসার আছে। বলো এগুলো এখনো ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা কে ভুল করলে বলো, আগে দেখি কে ভুল করেছো, কে ভুল করলে? ওকে, অমর্ত্য, বিশ্ব, সীমা, পূজা, লুইপা, মাম্পি, তানিয়া, শিলাদিত্য, অরিজিৎ, শিউলি, বাকিরা বলো কে কোথায় আছো? ওকে, বেশ 4/6, গ্রেট। চলো তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে হেনরি ভিভিয়ান ডিলজে। হলো, ইয়ং বেঙ্গল মুভমেন্ট চালু করেছিল, দেখো এখানেই তুমি ওয়ার্ডটা পাচ্ছ, তাই না? আচ্ছা নেক্সট দেখি, এই কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন, তাই না? কিন্তু যদি না গুলো তাহলে ইজি, যদি গুলিয়ে ফেলো তাহলে কঠিন, পড়িয়েছি এগুলো। এটা পড়ানো কোশ্চেন, ঠিক বলছি কিনা বলো? এত ওয়ান লাইনার পড়ে দিয়েছি, ওয়ান লাইনার লিখে দিলাম, তারপরে এই কোশ্চেন গুলো ভুল হলে এবার ওয়ান লাইনার তো কোনো মূল্য থাকলো না, ঠিক বললাম কিনা? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখি, ওকে, তারপরে এইটা তো পিএসসির ফেভারিট কোশ্চেন, ডাব্লিউবিপিএসসির ফেভারিট কোশ্চেন বলো, ঠিক না? ঠিক, এটা ডাব্লিউবিপিএসসির ফেভারিট কোশ্চেন, দাও পুলে আনসার করো। ডাফরিন? হ্যাঁ, ডাফরিন বলবে যে আমার মেন উদ্দেশ্য দিয়ে নিজেই কংগ্রেস তৈরি করবে? হ্যাঁ,
আমার মেন উদ্দেশ্য কংগ্রেসকে ধ্বংস করে দেওয়া, তারপরে আমি কংগ্রেসের রাজা আমি একাই হবো, নিজে কংগ্রেস বানাবো। হ্যাঁ, এ তো সেরকম হয়ে গেল আমার মেন উদ্দেশ্য বিয়ে করার পেছনে ডিভোর্স দেওয়া, তারপরে ডিভোর্স হয়ে গেলে আমি আবার নতুন করে বিয়ে করে নেবো। হুম, এটা সেরকম হয়ে গেল পুরো। ভাই ডাফরিন কংগ্রেসের সঙ্গে সবসময় ছিল, তাই না? তো ডাফরিন কখনো কিন্তু ধ্বংস করার পথে যায়নি। এটা তো কার্জন ছিল, বেসিক্যালি মেন উদ্দেশ্য ছিল কংগ্রেসকে ধ্বংস করে দেওয়া, তাই না? ডাফরিন পরবর্তীকালে কার্জনকে বললো দা ধ্বংস করার চেষ্টা করবেন না, নতুন করে একটা দল তৈরি করে দিন, তখন তো কংগ্রেস এলো, তাই না? চলো তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে লর্ড কার্জন। এই কোশ্চেনটা বলো, দ্য প্রোগ্রাম অফ সলিসিয়ান বয়কট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। ভালো করে কোশ্চেনটা কিওয়ার্ড দেখো, কিওয়ার্ডটা কি আছে বলতো? এই কোশ্চেনে কিওয়ার্ড কি আছে? এই কোশ্চেনে কিওয়ার্ড কি আছে বল? এই কোশ্চেনে কিওয়ার্ড আছে এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, তাই না? এখানে বলেছে স্বদেশী প্রোগ্রাম যেটা, সেটা বয়কট যে প্রোগ্রামটা, সেটা বেসিক্যালি ভিজুয়ালাইজ কে করেছিল? এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে ইজি অপশন দেওয়া যেতে পারে। বাহ 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 বাহ, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি স্বদেশী আন্দোলনে, বয়স্ক মানুষ, কফ সিরাপ খাওয়ার টাইম আছে তখন, মানে স্বদেশী আন্দোলন করতে যাবে। হ্যাঁ, দেখো মনে রাখো একটা জিনিস বলে দিই, অরবিন্দ ঘোষ সম্বন্ধে একটা জিনিস বলে দিই। অরবিন্দ ঘোষই কিন্তু সব থেকে প্রথম ফার্স্ট এক্সট্রিমিস্ট লিডার বলা হয়, তাই না? ঠিক বলছি কিনা বলো? অরবিন্দ ঘোষকে আমরা প্রথম এক্সট্রিমিস্ট লিডার বলতাম, ঠিক বলেছি? বলো ঠিক বলেছি কিনা বলো? হ্যাঁ, প্রথম এক্সট্রিমিস্ট লিডার আমরা অরবিন্দ ঘোষকে পেয়েছি, ঠিক? তাহলে এখানে কি বলেছে? এই এগেইনস্ট বলেছে, তাই না? তাহলে কি হয়ে যাবে? এক্সট্রিমিস্টরাই তো বেসিক্যালি স্বদেশী আন্দোলনকে বেশি করে চাইছিল, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ হয়ে যাবে কারেক্ট আনসার। হলো। আর অরবিন্দ ঘোষ স্বদেশী আন্দোলনের পরে কোথায় চলে গেছিল? কোন জায়গায় চলে যায় বলো? পুডুচেরিতে, তাই তো? এটা পন্ডিচেরি বলি। নেক্সট বলো, ইজি কোয়েশ্চেন, ডাব্লিউবিপিএসসি এর ফেভারিট কোয়েশ্চেন বলতে পারো, ইচ এন্ড এভরি এক্সামে বারবার করে দেয় ঘুরিয়ে ফিরিয়ে। এগুলো ভুল করলে, এগুলো দেওয়ার একটাই মাত্র কারণ, তুমি ভুল যাতে না করে ফেলো, ঠিক আছে? এখানে কিউ আর কিউ আছে বলো? বেনারস সেশন, দেখো এখানে কিওয়ার্ডটা পড়োনি তুমি, কিওয়ার্ডটা আছে রেজলিউশন অফ স্বরাজ প্রথম কোথায় এসেছিল, তাই তো? বাকিগুলো সব ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন বয়কট এটা বেনারস সেশনে এসেছিল জানি, কিন্তু স্বরাজ প্রথম কথাটা আমরা কোথায় দেখতে পাই? স্বরাজ ওয়ার্ডটা প্রথম দেখতে পাওয়া যায় কিন্তু এই ক্যালকাটা সেশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, তাই জন্য গুলিয়ে ফেলো না, এই কোশ্চেনটা কিন্তু একটু গুলোনোর জন্য দেওয়া আছে, কিন্তু বেনারস সেশন অপশনে দেওয়া আছে, কারণ কি এডুকেশন পলিসি আমরা বেনারস সেশন থেকেই পেয়েছিলাম, কিন্তু ওটা ন্যাশনাল এডুকেশন নয়, ওটা প্রাইমারি এডুকেশন, ঠিক বললাম? তো দেখো এইগুলো হচ্ছে স্কোর, সীমা, তানিয়া, পারমিতা, অরিজিৎ, শিরাদিত্য, অনিন্দ, অমর্ত্য, প্রকাশ, মনীষা, বিশ্ব। ওকে, র্যাঙ্ক বলো 10-এর মধ্যে কত হয়েছে, আর র্যাঙ্ক বলো। বেশ, গ্রেট, চলো বোঝা গেছে তো? ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বেনারস সেশন কেন নয়, দেখো এখানে ন্যাশনাল এডুকেশনের কথা বলেছে, তাই না? কিন্তু আমরা কোন এডুকেশনটাকে বলেছি যে বেনারস সেশনে এসেছিল? প্রাইমারি এডুকেশন, ঠিক কি না? সো দ্যাটস ওয়াই এটা কিন্তু, বা এলিমেন্টারি এডুকেশন, ইয়েস। তো এটা কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ক্যালকাটা সেশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা প্রেসিডেন্ট কে ছিল ক্যালকাটা সেশনে? এটা প্রেসিডেন্ট কে ছিল? কে প্রেসিডেন্ট ছিল? দাদাভাই নরুজি, তাই তো? নেক্সট দেখো, পড়ো, কতবার ডাব্লিউবিপিএসসি এটা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এই কোয়েশ্চেনটা দেয় তো, ঠিক? তাও ভুল করবে তোমরা। ইমিডিয়েট কজ কি রয়েছে সুরাট স্প্লিট হওয়ার পেছনে? ইমিডিয়েট রিজন কি? ওকে, কোয়েশ্চেনটা ভালো করে শুনবে। এখানে কিন্তু কোয়েশ্চেনটা বলেনি যে মেন রিজন কি ছিল, এখানে বলেছে ইমিডিয়েট রিজন কি ছিল। ইমিডিয়েট রিজন মানে কোন ঘটনা ঘটার পরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ভুল করেছে অনেকে, তাই না? আচ্ছা বলো, ন্যাশনাল এডুকেশন একটা গোল ছিল কি সুরাট সেশনের? ন্যাশনাল এডুকেশন কোনোভাবে গোল ছিল? ছিল কি ছিল না? ওকে, আচ্ছা, এক্সপালশন অফ তিলক ফ্রম আইএনসি, এ তো ছিলই না ভাই, তিলকের সঙ্গে কোনো রিলেশনই ছিল না, তিলক প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আইএনসি তে যোগ দিয়েছে বলে ঝামেলা হয়নি, তাই না? আর ডিমান্ড অফ স্বরাজ অ্যাজ দ্য গোল অফ আইএনসি, এ তো প্রথম থেকেই 1906 সেশনেই হয়ে গেছিল যে স্বরাজ হচ্ছে গোল, তাই না? তো তাই তার মানে তিনটেই তো বাদ গেল, প্রেসিডেন্ট ইলেকশনটা মেন। আচ্ছা বলো, প্রথম কথা বলো তো, কতজন আছো সুরাজ সেশন সম্বন্ধে জানোই না, একটু কোনো আইডিয়া নেই, কতজন আছো একটু বলো? সবার জানা? জানা তো? কেউ উত্তর দিচ্ছে না মানে সবাই জানা।
কেউ উত্তর দিচ্ছে না মানে সবাই জানে। তো প্রবলেমটা কোথায়? তাহলে এই কোশ্চেনটা সলভ করতে পারছি না কেন? এই কোশ্চেনটা সলভ না করার একটাই মাত্র রিজন, সেটা হচ্ছে সুরার সেশন কবে হয়েছিল তুমি শুধু সেটুকুই মুখস্থ করে রেখেছো। ঠিক বলছি কিনা বলো? এই দুনিয়াতে 90% স্টুডেন্ট এই সেম রুলস কে ফলো করছে, ভাবছে কি আমি ওইটুকু জেনে নেবো তাহলে আমার দুনিয়া শেষ হয়ে যাবে। ঠিক না? সুরার সেশন কবে হয়েছিল, কে কোন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, তাই তো? হ্যাঁ কিনা বলো? ওটুকু জেনে নিজেকে দেখবে গর্বিত ফিল করতে থাকে যে আমার মতো আমি হিস্ট্রি আর কেউ পড়েনি, আমার হিস্ট্রি কমপ্লিট আছে স্যার। আমি বলি কোন সাবজেক্ট কমপ্লিট আছে? হিস্ট্রি আমার কমপ্লিট আছে স্যার, বাকিগুলোর দায়িত্ব আমি নিতে পারবো না। হ্যাঁ ভাই, তোমার হিস্ট্রি কমপ্লিট নেই, হিস্ট্রিতে তুমি এগুলো কমপ্লিট করে রেখেছো। ঠিক বলছি কিনা? হিস্ট্রি জিওগ্রাফি হয়ে যাবে স্যার, ইকোনমি পলিটিটা আপনি দেখে নিন। হ্যাঁ, ওটাই ডুবে রয়েছে জেনে রাখো। আমি বলে দিলাম কিন্তু এই কোশ্চেন সলভ না করার পেছনে কিন্তু অনেক রিজন থাকবে, তুমি খুঁজে বের করো কোন রিজন নেই, তুমি সেটাকে তৈরি করো। বোঝা গেল কি বললাম? আন্ডারস্ট্যান্ড? এই কোশ্চেন ভুল করছো মানে ডুবে যাবে, তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ দা আইএনসি। পড়ো এটাকে কি বলেছে দেখো। তোমার ধরা বাঁধা ওই হিস্ট্রি কোয়েশ্চেনের কোয়েশ্চেন নেই এটা। আফটার তিলক ডিপোর্টেশন, ঠিক আছে, তিলককে পাঠানোর পরে কোন লিডারকে মান্দালয় প্রিজনে পাঠানো হয়েছিল, যেটা বার্মাতে রয়েছে, বাট নট সিমিলারলি ডিপোর্টেড? কোয়েশ্চেনটা ভালো করে শুনেছো? কি বললো দেখো, তিলককে কি কারণে ডিপোর্টেড করা হয়েছিল? তিলক একটা নিউজ পেপারে বিভিন্ন রকমের কথা লিখেছিল, সেটা ব্রিটিশ সরকার পছন্দ করেনি, তাই জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে এই লোকটা মানুষকে ভড়কাচ্ছে। তো ঠিক একইভাবে পরবর্তীকালে আরেকজন লিডারকেও পাঠানো হলো, কিন্তু সেম প্রসেসে নয়, মানে ওই নিউজ পেপারে লেখার জন্য নয়, তাকে অন্য কারণে পাঠানো হয়েছিল। তো এবার বলেছে সেই পার্সনটার নাম কি, এদের মধ্যে কোন সেই পার্সন রয়েছে যে তিলকের মতো অন্য কোনো জায়গাতে ঝামেলার জন্য তাকে পাঠানো হয়নি? শকিং। ঠিক বলছি কিনা বলো? তাই তো? ঠিক বলছি তো? একবার লিডার বোর্ড দেখে নাও। পারমিতা, শিলাদিত্য, অনিন্দ, ইমরান, মনীষা, দেবশ্রী, রিমি, অরিজিৎ, তানিয়া। ওকে, স্কোর দেখতে পাচ্ছ? সব হিস্ট্রি করা পাবলিক। ঠিক বললাম কিনা? সব হিস্ট্রি ক্লাস করা পাবলিক। এবার আমি একটু জিনিস বোঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে আছে আমি তোমাকে বুঝিয়েছিলাম একবার যে 90 ওই আইএনএম এর ক্লাসে ভালো করে শোনো, তাহলে দেখবে মনে পড়ে যাবে, পুরো ঘটনাটা মনে পড়ে যাবে। মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে 1915 থেকে তিলককে এমন মারলো যে 1915-তে এসে তিলক শেষ পর্যন্ত হোম রুল কন্ট্রোভার্সি তৈরি করলো, হোম রুল লিগ তৈরি করার চেষ্টা করলো, কিন্তু হোম রুল লিগে সমস্ত কিছু হচ্ছিল না। তিলক বললো যে না না ঠিক আছে, আমরা এক্সট্রিমিস্টের সঙ্গেই আর মডারেট এক্সট্রিমিস্টের ঝামেলা করো না, দরকার হলে মুসলিম লীগের সঙ্গেও কানেক্ট হয়ে যাও, তাই না? কিন্তু সেই সময় আরো একজন পার্সন আমরা নিউজে দেখতে পাচ্ছিলাম যে বেসিক্যালি ওয়েট করে বসেছিল কংগ্রেসকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ কিনা বলো? মনে আছে তো? হ্যাঁ। তো তিলক যখন মান্দালয় থেকে ডিপোর্ট হয়ে ফিরে আসে, তারপরে মান্দালয় সেইভাবে কেউ যায়নি, কিন্তু আরেকজন পার্সন সে কংগ্রেস তৈরি করার জন্য ওয়েট করছিল। কে সেই পার্সন? নাম হচ্ছে সিআর দাস, যে কংগ্রেস ভেঙে যাওয়ার পরে নতুন করে দল তৈরি করেছিল। ঠিক সেই সময় ব্রিটিশ সরকার ভেবেছিল যে সিআর দাসকে যদি দেশের মধ্যে রাখা হয় তাহলে এ ভাই আবার নতুন করে ঝামেলা ক্রিয়েট করে দেবে, তাই না? তো সিআর দাসকে ইমিডিয়েট বেসিসে তাই জন্য মান্দালয়ে ট্রান্সফার করা হয়েছিল। এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো? দেখো বাকি কোনো অপশনে তোমাকে যাবে না, কারণ দেখো অশ্বিনী কুমার দত্ত এ তো ভাই বরিশালেই কনসেপ্ট ক্লিয়ার শেষ, এ তো বরিশালেই পড়েছিল, তাই না? বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল এক্সট্রিমিস্ট লিডার ছিল, কিন্তু বেশি দিন আন্দোলনের সঙ্গে কানেক্টেড ছিল না, তাই তো? ঠিক আছে, কি বললাম? বেশি দিন আন্দোলনের সঙ্গে কানেক্টেড ছিল না। লালা লাজপত রায় মান্দালয়ে যায়নি কোনোদিন, তাই তো? তো আনসার কি হয়ে যাচ্ছে? তাই জন্য সিআর দাস। বুঝতে পারলে কি বললাম? সেটা কারেক্ট আনসার হয়ে যাবে সিআর দাস। তো তোমার কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, একটু তোমাকে ভাবতে হবে ডিফিকাল্ট কোশ্চেন, অবভিয়াসলি ভুল হলেও কোনো ক্ষতি নেই, বাট ডিফিকাল্ট কোশ্চেন। নেক্সট। আচ্ছা, এইটা না পারলে তাহলে বুঝে নেবে যে তোমার হিস্ট্রি এখন রেডি নেই, চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গিয়ে হিস্ট্রি বই খুলে পড়তে বসবে। ঠিক বললাম কিনা বলো? ঠিক তো? আগে বলো কে কে ভুল করেছো, প্রথমে বলো ভুল করেছো কে কে, আর সেকেন্ড বলো কি জন্য ভুল করেছো, কারণ কি। ওকে, আফরিন আর কে রয়েছে বলো, আর বলো অনেকেই ভুল করেছো, 30% ভুল করেছো, বলো। বলতে কোনো দোষ নেই, ক্ষতি নেই যে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, হতেই পারে না। ওকে, নাও কেন ভুল হচ্ছে বুঝতে পারছো? দেখো এইগুলো হচ্ছে ক্লাসে পড়ানো, অনেকবার রিপিটেড পড়ানো, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে তুমি ইয়া তো নতুন স্টার্ট করেছো, অথবা হিস্ট্রি এখন পর্যন্ত কভার করতে পারো। ঠিক বললাম কিনা বলো? এই দুটোর মধ্যে একটা রিজন মাস্ট হবে, ইয়া তো তুমি নতুন আছো, আর না হলে তুমি হিস্ট্রি এখন পর্যন্ত কভার করতে পারো, ঠিক আছে? বাট এখন এমসিকিউ করে নাও, কিন্তু তোমাকে পড়তে হবে, এটা অন্তত জেনে রাখো। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ঢাকা। 1906 সালে আমরা ঢাকাতে। দেখো যখন আমরা কোনো ইজি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পাই না, তখন চোখকে খুলে খুলে বড় করে দেখবে যে কেন কোয়েশ্চেনটাকে করতে পারলাম না। যদি আমি নতুন থাকি
তার মানে এটা বুঝতে পারলে যে এমসিকিউ দুনিয়া তোমার কাছে শেষ, মানে তুমি এখান থেকে বন্ধ করে দেবে এমসিকিউ, তোমাকে থিওরি রেডি করতে হবে। ঠিক বললাম কিনা? ঠিক আছে, যদি তুমি পুরনো স্টুডেন্ট হয়ে থাকো, যদি অনেকদিন প্রিপারেশন হয়ে থাকো, তাও আমি বলছি অনেক সময় কি হয় না, কোয়েশ্চেন পারো না, কিন্তু 100% জেনে রাখো যদি তোমার ইজি কোয়েশ্চেন ভুল হয়, তোমার নিজেকে সেকেন্ড থট দেওয়া উচিত এবং তুমি নিজে গিয়ে থিওরি আরো একবার রিভিশন দেওয়া উচিত। হলো, বুঝতে পেরেছো? এই ধরনের কোয়েশ্চেন যদি তোমার ভুল হয়ে থাকে, আর নতুনরা তো মাস্ট গিয়ে ক্লাস দেখো। বোঝা গেল? নেক্সট, মাদাম ভিকাজি কামা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছিল। এখন দেখো, এইটা আমরা মাদাম ভিকাজি কামাকে আমরা পড়েছি, ন্যাশনাল ফ্ল্যাগও পড়েছি, কিন্তু কোথায় পড়েছিল সেটা আর দেখিনি সেই সময়। ঠিক বললাম কিনা? কিন্তু দু তিনটে নাম না মাথার মধ্যে কুচকুচ কুচকুচ করছে। ঠিক বলছি কিনা বলো? দুটো তিনটে অর্গানাইজেশনের নাম, হ্যাঁ মনে হচ্ছে ওটাই আনসার হবে। আর আমি সব জানি, স্যার ভুল জানে। ঠিক বলছি কিনা? ইয়ে শোনো, ঠিক? কারণ জেনে রাখো এই ধরনের কোয়েশ্চেন এত, দেখো এই কোয়েশ্চেনটা এখন অ্যাটেন্ড করছো, ঠিক আছে, পরীক্ষার হলে এই কোয়েশ্চেনকে অ্যাটেন্ড করতে যাবে না, কারণ তুমি জানো না, আমার কাছে লিখে নাও তুমি। হ্যাঁ, এবার তুমি এমসিকিউ প্র্যাকটিস করেছো, জানো, সেটা আলাদা ব্যাপার। তুমি জানো না, ঠিক আছে, তুমি করো আর না করো, এটা যদি এমসিকিউ না প্র্যাকটিস করা থাকে তুমি অ্যাটেন্ড করতে পারবে না। এখানে অ্যাটেন্ড করছো, ঠিক আছে, পরীক্ষার হলে অ্যাটেন্ড করবে না এই ধরনের কোয়েশ্চেন। বোঝা গেল কি বললাম? আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে কি বললাম? যদি তুমি এখানে অ্যাটেন্ড করছো, জানো না, আন্দাজে লেগে গেছে, তাও ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে অ্যাটেন্ড করবে না এই ধরনের কোয়েশ্চেন। যদি চারটে অপশনের মধ্যে থেকে তুমি গেস করতেই পারছো না যে কোন আনসারটা হবে, তো তখন তুমি স্কিপ করবে। এগুলো শিখে নাও, 10টা এমসিকিউ সলভ করে কিছু লাভ নেই, এগুলোকে শিখতে হবে যে কোনটাকে অ্যাটেন্ড করবো আর কোনটাকে ছেড়ে দিয়ে আসবো। সেকেন্ড বার দেখবো না ওটাকে, চারটে অপশন স্ক্যান করবে, যদি দেখো যে চারটে অপশনের কোনোটাই জানা নেই বা আইডিয়াই করতে পারছো না যে কোনটা আনসার হবে, একদম কোয়েশ্চেনটার উপরে ক্রস লাগিয়ে দাও, আর সেকেন্ড টাইম দেখবে না। কেন কি? শেষে গিয়ে তোমরা কিনা এই কোয়েশ্চেন গুলোর আনসার গোল গোল করে আসো, ঠিক না? ও ওটা চল, কোনো অসুবিধা নেই, জয় মা কালী, সি হয়ে যাবে, ঠিক না? তারপরে আরো আধ ঘন্টা তোমাকে দিয়ে দিই, যত বেশি সময় তুমি পাবে তোমার জেনে রাখো নেগেটিভ তত বাড়বে। কেন? বি 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 চল, আমার কোনো অসুবিধা নেই, আমি বি দিচ্ছি, তুই ডি মার, দুটোর মধ্যে একটা লেগে যাবে। বোঝা গেল কি বললাম? তো ছেড়ে আসবে, ক্রস মানে একবার ক্রস মেরে দেওয়া মানে সেকেন্ড টাইম ওই কোশ্চেনটাকে আর দেখবে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? এটা শিখে নাও, পরীক্ষার হলে যদি কোনো কোয়েশ্চেন না জানা থাকে, একবার ক্রস সাইন মারা মানে সেই কোয়েশ্চেনটাকে আর সেকেন্ড টাইম তুমি দেখবে না, যতই হয়ে যায় তুমি সেকেন্ডটাকে দেখবে, সেকেন্ড টাইম দেখবে না। সলভ করার সময় এগুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওটা তোমাকে ভুল করানোর জন্য দেওয়া আছে, যাতে তুমি অ্যাটেম্প্ট করো আর ভুল করে আসো, নেগেটিভ করে আসো। যেরকম এইটার কথা বললাম, দেখো ইন্ডিয়া হাউস আমরা পড়েছি, তাই না? কিন্তু বাকি তিনটে অপশনের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাই তো? তো দ্যাটস ওয়াই এটা আনসার করা যথেষ্ট টাফ। তো আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে বি। তাহলে বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড এট সান ফ্রান্সিসকো ইউএসএ বাই। এটা ইজি কোয়েশ্চেন, তাই না? বলো, এটা তো ইজি কোয়েশ্চেন। আরেকজন ছিল লালা হরদয়াল আর হচ্ছে সোহন সিং ভাবনা, তাই তো? এই দুজন ছিল, লালা হরদয়াল, সোহন সিং ভাবনা। ঠিক আছে, একবার লিডার বোর্ড দেখো। সো সীমা, পারমিতা, শিলাদিত্য, আনন্দ, মনীষা, ইমরান, রেমি, অরিজিৎ, সাগর, প্রকাশ। ওকে, বাকিরা বলো। 15টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো হলো? ওকে, 10খানা, 12খানা। ওকে, সঙ্গীতা, বেশ, সুশোভন, শুভম। আচ্ছা, আর বাকি বলো, আর কোথায়? ওকে, সন্দীপ, বেশ, শুভশ্রী, জিনিয়া, ওকে, মধুশ্রী, ওকে, সুবর্ণা। খুব সুন্দর। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে, লালা হরদয়াল হয়ে যাবে কারেক্ট আনসার। ভুল হোক, শিখে নাও, প্র্যাকটিস কেমন ভাবে করতে হয়, আনসারটা কেমন ভাবে মার্ক করে আসতে হবে, এটা শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য গদর পার্টি টুক দ্য নেম গদর, কোথা থেকে গদর শব্দটাকে নেওয়া হয়েছে এটা বলতে চাইছে কোশ্চেনটার মধ্যে। ক্লিয়ার? পড়ো আগে। এটাও সুন্দরভাবে আমি তোমাকে ট্রিক শিখিয়েছি। কি শিখিয়েছি? তো আনসার না জানলেও তুমি আনসার পর্যন্ত যেতে পারবে। চলো, এটাতে ভুল করলো অনেকে। দেখো, কোনো একটা কোয়েশ্চেনে যদি একটা অপশনকে অনেক বেশি ডেসক্রাইব করা থাকে, ঠিক আছে, আনসারের নিচে যদি নান অফ দ্য অ্যাবাভ অথবা অল অফ দ্য অ্যাবাভ যাই থাকুক না কেন, ডেসক্রাইব করা পার্টটা কিন্তু আনসার হবে। আমি এটা বললাম 90% কেসে তুমি ইন্টেলেকচুয়ালিটি লাগাবে, নিজের চেক করবে, ইনভেস্টিগেশন করবে। কি বললাম? কোনো একটা কোয়েশ্চেনে যদি একটা অপশনকে বড় করে ডেসক্রাইব করা থাকে, তাহলে জেনে রাখবে আনসার ওটাই হবে, নিচে যাই থাকুক, অল অফ দ্য অ্যাবাভ থাকুক আর নান থাকুক। হলো? কিন্তু যদি কোনো একটা অপশনে তিনটে অপশন সমানভাবে ডেসক্রাইব করা আছে আর নিচে অল অফ দ্য অ্যাবাভ আছে, আনসার কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হবে। বোঝা গেল কি বললাম? সলভ করার সময় এই জিনিসগুলোকে মাথায় রাখবে, দেখবে অটোমেটিক্যালি আনসার হচ্ছে। হয়েছে এই জিনিসটা? বলো, ক্লিয়ার হলো? আচ্ছা, নেট চলে গেল নাকি? বলো, শোনা আছে? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। এটা বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা কি বলতে চাইলাম, কি ব্যাপারটা বলতে চাইলাম, পুরো ক্লিয়ার আছে?
তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে তাহলে? তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে, কিন্তু সি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা ঠিক, নেক্সট দেখো, বলো এটা কি হয়ে যাবে? আলিপুর কনস্পিরেসি কেস ওয়াজ লঞ্চড এগেইনস্ট দ্য রিভলিউশনারি অ্যাক্টিভিটিস অফ। তুমি যদি একটু গেস করো আনসার পর্যন্ত যেতে পারবে। ঠিক বললাম কিনা? শুধু ভাবো আলিপুর কনস্পিরেসি কেস কি হবে। ঠিক আছে, জানো না তো এখন আনএকাডেমি অফলাইন হচ্ছে তোমার কোচিং, কোচিং বলছি মানে অফলাইন সেমিনার করছে কন্টিনিউয়াসলি বিভিন্ন কলেজগুলোতে। যদি না জানা থাকে তাহলে একটু জেনে নাও। কলকাতা বেস্ট যত কলেজ আছে, কলকাতা শুধুমাত্র নয়, আহ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গাতে সেমিনার হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই জন্য ওখানে কন্টিনিউয়াসলি সমস্ত যারা এমপ্লয়ি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেক্টরে যারা রয়েছে, যারা বেসিক্যালি সমস্ত কোর্স পাবলিশ করে, তারা আহ, একটু এনগেজ রয়েছে ওইসবে। তো আমি পাঠিয়েছিলাম, তো দুদিনে দেখি আপলোড হলো না। তো আজকে কল করতে তখন বললো যে আহ, এরকম সেমিনার হচ্ছে কন্টিনিউয়াসলি, আর সেই সেমিনারের জন্য আমরা ব্যস্ত আছি, তো আমরা কালকে গিয়ে আপনার কোর্সটা দেখে পাবলিশ করে দেবো। তো হোপফুলি কালকে নাগাদ আশা করে বসে থাকতে হবে। বোঝা গেছে কি বললাম? স্যার বহরমপুরে হলে ভালো হয়। না, সেমিনার বলতে তোমাদেরকে সেমিনারে ডাকবে না, তোমার বাড়িতে হলে ভালো হয় স্যার। আমার বাড়িতে স্যার অনেক বড় জায়গা আছে স্যার। স্যার এখানে একটু হলে ভালো হয়। আরে এই সেমিনার বলতে যারা কলেজে পড়ছে এখন না, তো তাদেরকে যাতে কানেক্ট করানো যায়, তাদেরকে যাতে এই সিভিল সার্ভিস সম্বন্ধে বোঝানো যায়, এগুলোর জন্য এদের সেমিনার হচ্ছে, এদের কলেজে কলেজে। বুঝতে পারলে? এমনি গেট টুগেদার নয়। অনেক কিছু ব্যাপার আছে, শুধুমাত্র মিটআপ চিন্তা ভাবনা করলে তো হয় না। এই তো আর আনএকাডেমি নই আমি আমি বললেই সবাই একটা ব্যাপার তৈরি হয়ে যাবে, তাই না? দেখো এমনিতে যদি আমরা কোনো কিছু করি না তো মানে আমার ক্ষেত্রে যদি তুমি দেখো, মানে এমনি অফলাইন যারা স্টুডেন্ট আছে সেটাই 100 ক্রস করে যাবে মানে যারা অফলাইনে স্টুডেন্ট, যারা বিভিন্ন জায়গার সঙ্গে কানেক্টেড আছে, এটা হোক টেস্ট হোক, হোক ক্লাস হোক, তো সেটাই 100 জন ক্রস করে যাবে। তো আমরা ডিরেক্টলি এমনি ভাড়া করে রুম রেন্ট নিয়ে একটা প্রোগ্রাম করতে পারবো না। আমাদেরকে প্রোগ্রাম করতে গেলে ওই ইকো পার্কেই করতে হবে। বুঝতে পেরেছো? তো ওটা আমি চিন্তা ভাবনার মধ্যে রেখেছি, যেহেতু অনেক কিছু শিডিউল কন্টিনিউয়াসলি চলছে, তো এগুলোর মধ্যে এতটাই নিজেকে এনগেজ হতে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে। বাট হ্যাঁ, হোপফুলি এই মান্থে আমরা ট্রাই করছি যে একটা ডেট যাতে করানো যায়। ঠিক আছে, কারণ কি নেক্সট মান্থ চলে এলেই সঙ্গে সঙ্গে একটা প্রিলিমসের একটা এ হয়ে যাবে। তো চেষ্টা তো করছি, এখন দেখো সবকিছুই ডিপেন্ড করে। কতজন বলছে বহরমপুরে আসতে, চলে যাবো। কতজনের দরকার নেই, দুজন হলেও এনাফ, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো ক্লিয়ার, বলো। হ্যাঁ, মুর্শিদাবাদ বহরমপুর যাবো, তবে এই মাসে নয়, হোপফুলি জুনের পরে যাবো একবার। একটা ফ্রেন্ড আছে তো, হাজারদুয়ারি দেখতে দেখতে ওইসব দেখাও হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে ওখানে মিট আপও হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। হ্যাঁ, বলো শুরু করি। আইএনএম আমরা কেউ নতুন রয়েছো? আচ্ছা, ঠিক নেই। আচ্ছা বেশ। আরে দেখো, আমি জানি না তোমরা কি করছো। আনএকাডেমিতে তো ফ্রেন্ডশিপ প্রথমে ডেভেলপ করতে হয়, তারপরে তো ক্লাস করতে হয়। আগে তো ফ্রেন্ড ডেভেলপ করে নাও, যখন ডেভেলপ হয়ে যাবে তখন তোমরাই প্ল্যান করে নাও, স্যার আজকে আমরা মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যান করছি। সবাই মিলে প্ল্যান করে নিলে, 8-10 জন মিলে, ফের আমাকে বলে নিলে, আমি চলে যাবো সঙ্গে করে। বুঝতে পেরেছো কি বললাম? আমি কেন অ্যারেঞ্জ করবো, তোমরা অ্যারেঞ্জ করে নাও না, শুধু আমাকে বলে দাও ঘুরতে কোথায় যেতে হবে। আমি তো প্রচুর ঘোরার সময় পাই তো, মানে কি বলবো, সারাদিনই মানে এতই সময়, মানে আমি কল্পনা করতে পারি না। মাঝে মাঝে ভাবি যে এত সময় পাই কোথা থেকে আমি। আচ্ছা, আমরা আগের দিন এমসিকিউ গুলো সলভ করছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমরা বলার জন্য। জায়গাগুলো এতটা দেখো ভালোবাসা থাকছে বলেই তো এত কিছু আসছে আমাদের মধ্যে, বন্ডিং আসছে। তারপরে তো আস্তে আস্তে তোমার সবার সঙ্গে দেখা হয়ে যাবে। আচ্ছা, এর আগের দিন আমরা অলরেডি অনেকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, তাই না? অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, আজকে অনেক রিপিটেশন হয়ে যাবে, অনেক
মুখস্থ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা দেখো, আইএনএম এর জন্য অলরেডি কিন্তু তোমরা যে বইটা পড়তে বলেছিলাম কি পড়ছো বলো? আইএনএম এর জন্য কি পড়ছো? একটাই বই ভালো করে পড়তে বলেছি, সেটা হচ্ছে টাইমলাইন হিস্ট্রি, ঠিক? ইয়েস অর নো? আর এমসিকিউ প্র্যাকটিস করতে বলেছি, সেটা কোথা থেকে? এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে, ঠিক? এসএসসি প্রিভিয়াস ইয়ার আগে প্র্যাকটিস করে নাও। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওই যেটা প্ল্যানেট নলেজের যে হিস্ট্রি এমসিকিউটা আছে ওটাকেও একবার দেখে নিতে পারো। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? বলো একটু ক্লিয়ার কিনা বলো। নিশাঞ্জলি এখানে নয় বাবু, অনেক জায়গায় আছে, হিস্ট্রি ক্লাস। আচ্ছা, এবার চলো শুরু করা যাক। এই কোশ্চেনটা অলরেডি করানো ছিল, ঠিক? এটা অলরেডি করানো ছিল। এবার আমরা এখান থেকে স্টার্ট করব, এইখান থেকে স্টার্ট করব। পোল করতে হবে, পোলে প্লাস আমরা রিভিশনও করব কন্টিনিউয়াসলি। ওকে, ফার্স্ট কোশ্চেনে পোলে আনসার দাও। দেখো এই প্রত্যেকটা কোশ্চেন একটু ইউনিক কনসেপ্ট পাবে, কিছু ইজি কোশ্চেন পাবে, কিছু ডিফিকাল্ট কোশ্চেন পাবে, বাট খুব ভালো ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা পোলে আনসার করবে। দাও, পোলে আনসার করো। আমি জানি ভুল আনসার করবে অনেকে, আমি 100% জানি। আমি সেই কোশ্চেন গুলোই চুজ করে করে দিয়েছি যেগুলোতে তোমাদের প্রথম কথা ভুল হওয়ার চান্স থাকবে, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ভুলবে অ্যাকচুয়ালি, বেসিক্যালি, তাই তো? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে শচীন্দ্র সান্যাল হয়ে যাবে কারেক্ট আনসার। মনে রাখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 যখন হয় না, তখনই ভগৎ সিং এর ব্যাপারটা আছে, তখন সোশ্যালিস্ট কথাটা অ্যাড হয়, মনে রাখো। ক্লিয়ার? 1928 এসে এটা হিন্দুস্তান সোশ্যালিস্ট কথাটা অ্যাড হয়ে যায়। আর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন যেটা, সেটা কিন্তু বেসিক্যালি শুরুতে শচীন্দ্র সান্যালি কিন্তু এটাকে তৈরি করে। বোঝা গেল? এটুকু কমপ্লিট হয়েছে বলো? তখন কে তৈরি করেছিল? ঠিক আছে, এই বইটা একটা তো হোয়াই আই এম এথিস্ট এটা ছিল, আর একটা ছিল কি দ্য ফিলোসফিক্যাল বম্ব। এখানে কোয়েশ্চেনটা বুঝতে পারলে না? এখানে কি বলেছে? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, যেটা সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে আমরা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন বলেছিলাম, তাই না? সেইটা 1924 যখন তৈরি হয়েছিল তখন কে তৈরি করেছিল? ঠিক আছে, এই বইটা একটা তো হোয়াই আই এম এথিস্ট এটা ছিল, আর একটা ছিল কি দ্য ফিলোসফিক্যাল বম্ব, তাই না? দ্য ফিলোসফিক্যাল বম্ব, ওটাও কিন্তু এই ভগৎ সিং এর সম্বন্ধেও কিন্তু আমরা এই ফিলোসফিক্যাল বম্ব বইটা থেকে কিন্তু জানতে পারি। হলো? এটুকু কমপ্লিট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন বলো, যদি তোমাকে বলা হয় নেহেরু রিপোর্ট কোন ইয়ারে আছে? এটা এইখান এই টাইম লাইনেরই কোয়েশ্চেন। নেহেরু রিপোর্ট আমরা কোন ইয়ারে পাই? তো জেনে রাখো, নেহেরু রিপোর্ট আমরা 1928 পাই। আর এটা কে তৈরি করেছিল? এই কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করে, নেহেরু রিপোর্ট তৈরি করে কে? তো জেনে রাখো, নেহেরু রিপোর্ট তৈরি করে কিন্তু মতিলাল নেহেরু। এটাকে সবাই জওহরলাল নেহেরু করে আসো, বাট এটা জেনে রাখো, এটা হচ্ছে মতিলাল নেহেরু হচ্ছে নেহেরু রিপোর্ট তৈরি করে। আর যদি বলে তোমাকে সেবা সমিতি কে তৈরি করেছিল, সেবা সমিতি, সেবা সমিতি কে তৈরি করে? সেবা সমিতি 1914 তৈরি হয়। এটা কে তৈরি করে বলতো? এইচ এন কুঞ্জরু। মনে রাখো, এইচ এন কুঞ্জরু হচ্ছে তোমার সেবা সমিতি তৈরি করে 1914। হলো? 1914 আমরা এইচ এন কুঞ্জরুকে সেবা সমিতি তৈরি করতে দেখতে পাই। আচ্ছা, আরেকটা জিনিস বলতো, কে বলেছিল কংগ্রেস ইজ এ 3 ডেজ সার্কাস? কংগ্রেস 3 ডেজ সার্কাস, এটা কে বলেছিল? তো এটা জেনে রাখো, 3 দিনের তামাশা, এটাকে কে বলেছিল? অশ্বিনী কুমার মিত্র। অশ্বিনী কুমার মিত্র হচ্ছে এটা বলেছিল। ক্লিয়ার? এটাও খুব ভালো কোয়েশ্চেন, এটাও জিজ্ঞেস করে। অশ্বিনী কুমার মিত্র এটাকে করেছিল। আরেকটা কথা বলতো, নন কোঅপারেশন মুভমেন্টে, যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা হয় না, তো সেখানে কোন কান্ট্রি, বেসিক্যালি যদি তোমার কোয়েশ্চেন জিজ্ঞেস করে কোন কান্ট্রি ইনফ্লুয়েন্স প্রচুর পরিমাণে হয়েছিল, কোন কান্ট্রি ইনফ্লুয়েন্স ছিল সব থেকে বেশি? তো এটা জেনে রাখো, এটা হচ্ছে তোমার রাশিয়া। মনে রাখো, রাশিয়ান রিভলিউশন এই সময় হয়েছিল 1917-এ। নন কোঅপারেশন মুভমেন্টে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স পাই কিন্তু আমরা রাশিয়া থেকে, কারণ খিলাফত মুভমেন্ট সেটা টার্কি থেকে। ক্লিয়ার? কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের সাহস আমরা পেয়েছিলাম রাশিয়া থেকে, কারণ রাশিয়াতে মুভমেন্ট হয়েছিল 1917-এ। হলো? এটুকু জিনিস বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে এখানে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বললো, এই কোয়েশ্চেনটা খুব জিজ্ঞেস করে যে কোন আন্দোলনকে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, দ্য লার্জেস্ট ফেলিয়ার বলেছিল? সুভাষচন্দ্র বসু কোন আন্দোলনকে লার্জেস্ট ফেলিয়ার বা জাতীয় ধ্বংস বলেছিল বা ব্যর্থতা, এটা বলেছিল? কোন আন্দোলনকে? এটা জেনে রাখো, এনসিএম মুভমেন্টকে কিন্তু বলেছিল দ্য লার্জেস্ট ফেলিয়ার অফ ওয়ার অর ইন্ডিয়া। হচ্ছে? ক্লিয়ার? এটুকু জিনিস বুঝতে পারলে? আর গয়া কংগ্রেস সেশন এই সময় হয়েছিল, কখন হয়েছিল বলো? গয়া কংগ্রেস সেশন, তো গয়া কংগ্রেস সেশন হয় 1922-তে গয়া কংগ্রেস সেশন হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইন ফেমাস অফ কাকুরি কনস্পিরেসি কেস হুইচ, কখন হয়েছিল বলো?
গয়া কংগ্রেস স্টেশন, তো গয়া কংগ্রেস স্টেশন হয় 1922 তে গয়া কংগ্রেস স্টেশন হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইন ফেমাস অফ কাকুরি কনস্পিরেসি কেস হুইচ অফ দ্য ফলোইং রিভলিউশনারিজ ওয়াজ নট হ্যাংড, কাকে ফাঁসি দেওয়া হয়নি, এদের মধ্যে কাকে ফাঁসি দেওয়া হয়নি, বলো হেভি কোশ্চেন, ঠিক বলছি কিনা, চলো ট্রাই করো। না, ফিলোসফিক্যাল বম যেটা কার সম্বন্ধে লেখা আছে, বিপিন চন্দ্র পাল এক্সট্রিমিস্ট, তার সম্বন্ধেও লেখা আছে, ভগৎ সিং এর সম্বন্ধেও লেখা আছে, যত এক্সট্রিমিস্ট লিডার ছিল তাদের সম্বন্ধে লেখা ছিল। ক্লিয়ার? এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু স্নেহলতা। মনে রাখো এই একজনই মাত্র বেঁচে গেছিল, যে হচ্ছে স্নেহলতা। আরেকটা কথা এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, রেশমি রুমাল কনস্পিরেসি কেস এটা কবে হয়, রেশমি রুমাল কনস্পিরেসি কেস এটা কোন ইয়ারে হয়েছিল, তো জেনে রাখো রেশমি রুমাল কনস্পিরেসি কেস হয়েছিল 1916 সালে। মনে রাখো 1916 সালে আমরা রেশমি রুমাল কনস্পিরেসি কেসকে পেয়েছিলাম, হলো। আর যদি তোমাকে বলে আরেকটা কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করে 1928 কোন কংগ্রেস সেশন হয়, 1928 কংগ্রেস সেশন, 1929 কংগ্রেস সেশন সবার মনে আছে, কিন্তু 28 কংগ্রেস সেশন কি ছিল বলো, কোন কংগ্রেস সেশন ছিল, তো জেনে রাখো 1928 কংগ্রেস সেশন কিন্তু খুব ভাইটাল একটা কংগ্রেস সেশন, দ্যাট ইজ ক্যালকাটা কংগ্রেস। মনে রাখো এটা ক্যালকাটা কংগ্রেস ছিল, আর এই কংগ্রেসে কিন্তু প্রথম নেহেরু রিপোর্ট পাবলিশ হয়, রেজলিউশন আসে। ক্লিয়ার? 1928 কংগ্রেস সেশন, হলো। এটুকু জিনিস বুঝতে পারলে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করে যে এই যে হাডসন হাডসন কনস্পিরেসি কেস এটা কত সালে হয়, স্যার রেশমি রুমালটা একটু বলে দিন। রেশমি রুমাল কনস্পিরেসি 1916 সালে হয়। রেশমি রুমালে কি হতো, দেশপ্রেমিকরা রুমালে করে লিখে একে অপরে ট্রান্সফার করতো, তো পরবর্তীকালে ধরা পড়ে গেছিল যে কনস্পিরেসি কেস হয়েছিল। হাডসন কনস্পিরেসি কেস কত সালে হয় আর কে করে, বলো। তো জেনে রাখো হাডসন কনস্পিরেসি কেস যেটা, এটা হচ্ছে 1930 হয়েছিল, আর এটা করেছিল কে, বিনয় কৃষ্ণ বসু। মনে রাখো কে, বিনয় কৃষ্ণ বসু হচ্ছে তোমার হাডসন, লেমন এন্ড হাডসন এই দুজনকে গুলি করে দেয়, হলো। ক্লিয়ার? এটুকু জিনিস বুঝতে পেরেছো? আচ্ছা আরেকটা কথা বলো তো, এখানেও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করে যে পেডি ডেথ কনস্পিরেসি এটা কবে হয়, পেডি ডেথ কনস্পিরেসি, এগুলো জানা হয়তো একটু গন্ডগোল আছে তাই তো। তো পেডি ডেথ কনস্পিরেসি, এই পেডিকে হত্যা করে দেওয়া হয়েছিল, একজন ম্যাজিস্ট্রেট ছিল, একে হত্যা করে দিয়েছিল কবে বলতো, 1932 তে, ঠিক আছে, 1932 তে। এখানে ডগলাসও ছিল, ওকেও কিন্তু মেরে দিয়েছিল, কি বলে বুঝেছো? ক্লিয়ার? আর লোকটার নাম কি ছিল বলতো, লোকটার নাম ছিল প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদ্যুৎ ভট্টাচার্য হয়েছে লোকটার নাম, যে মেরে দিয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলে? আর যদি তোমাকে বলা হয় স্ট্যানলি জ্যাকসন কনস্পিরেসি কেস কবে হয়, স্ট্যানলি জ্যাকসন কনস্পিরেসি কবে হয় বলো, স্ট্যানলি জ্যাকসন কনস্পিরেসি কবে হয়, তো জেনে রাখো স্ট্যানলি জ্যাকসন কনস্পিরেসি হয় কিন্তু কত সালে বলতো, এটা হচ্ছে 1932 তে। আর লোক কে করেছিল কনস্পিরেসিটা, এটা হচ্ছে বিনা দাশগুপ্ত। কমপ্লিট। নেক্সট করো, who threw two bombs on the door of the Central Assembly in New Delhi on April 8, 1929? ঠিক আছে, এদের মধ্যে কে বেসিক্যালি বোম ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে, দুজন, একটা হচ্ছে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, আর বোথ এ এন্ড বি, এদের মধ্যে কি কারেক্ট আনসার হবে, হয়েছে? 73% কারেক্ট আনসার আসছে। চলো এখান থেকে একটু ভালো করে বুঝি। তো এরা দুজন ছিল, একটা হচ্ছে ভগৎ সিং, একটা হচ্ছে বটুকেশ্বর দত্ত। একবার লিডার বোর্ড দেখে নাও, মনীষা, সমনা, জয়ন্তী, সীমা, চন্দ্রিকা, লিপা, পারমিতা, সালমা। ইম্পর্টেন্ট, আমি একটা কথা বারবার বলবো যে যতটা জানছো সেটাকে লিখে রাখো, যে কটা কোয়েশ্চেন ডিসকাশন হচ্ছে সেগুলো লিখে রাখো, মানে তুমি জানো না এগুলোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা আমরা কয়েকটা জিনিস বলতে চেষ্টা করি। প্রথমে এইচএসআরএ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কত সালে তৈরি হয় বলো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 আমরা। গুড ইভিনিং, আমি আজকেই বলতে যাচ্ছিলাম সৌম্য, অনেকদিন পরে ক্লাসে আসছো। হ্যাঁ, আজকে আমি অ্যাকচুয়ালি আমার মোবাইলে কারোর, সবার নাম্বার, যাদেরই নাম্বার সেভ হয়ে রয়েছে, কারোর নাম্বার আর দেখতে পাচ্ছি না আমি, ভগবান জানে কি হয়েছে, সবার নাম্বার আসছে কিন্তু নেম আসছে না, অথচ নেম সেভ আছে সবার, বুঝতে পেরেছো? তো এটা কেন হচ্ছে, কোনো আইডিয়া আছে কারো, তোমাদের হয়েছে এর আগে এরকম? নেম শো করছে না, তো যত কার নাম্বার থেকে অ্যাকচুয়ালি মেসেজ আসে, মেসেজ করার দরকার আছে, তার নাম সার্চ করে